আসসালামু আলাইকুম সবাইকে। হোম অফ লার্নিং কেমিস্ট্রি AHLC এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের রসায়নের যে হিস্ট্রি, রসায়নের সূত্রপাত অনেক আগে থেকেই, আসলে সঠিকভাবে তো বলা সম্ভব নয়, তারপরেও যতটুকু কালেক্ট করা গেছে দেখো যে এই খ্রিস্টপূর্বাব্দ 1200 খ্রিস্টপূর্বাব্দ বেলাতি কাল্লিম, উনি ছিলেন সুগন্ধি নির্মাতা। এই 450 খ্রিস্টপূর্বাব্দ এম্পেডোক্লেস, উনি মনে করতেন যে আমাদের পৃথিবীর সব কিছুই মাটি, বায়ু, আগুন এবং পানি দিয়ে তৈরি। তো এরপর দেখো 440 খ্রিস্টপূর্বাব্দ লিউসিপ্লাস এবং ডেমোক্রিটাস। লিউসিপ্লাস ছিলেন ডেমোক্রিটাসের টিচার। তো যাই হোক, ওনারা মনে করতেন পরমাণুর, মানে এই লিউসিপ্লাস এবং ডেমোক্রিটাস ওনারাই পরমাণুর ধারণাটা প্রদান করেন। তাদের মতে পৃথিবীর সকল বস্তু পরমাণু নামক অদৃশ্য বস্তুকণা দ্বারা গঠিত। তাদের ধারণা মতে প্রতিটি বস্তু অদৃশ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকণা দ্বারাই গঠিত। প্রতিটি বস্তু অদৃশ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকণা দ্বারা গঠিত এবং তাকে আমরা আর বিভাজিত করতে পারবো না, অবিভাজ্য। সেখান থেকেই কিন্তু অ্যাটম শব্দটা আসে। এটা স্ট্যান্ডস ফর নট, টম ফর ডিভিজিবল। সো অ্যাটম এর অর্থ হচ্ছে নট ডিভিজিবল, অর্থাৎ যাকে আর বিভাজিত করা যায় না। তো অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য, এভাবেই অ্যাটম শব্দটা এসেছে। তবে অ্যারিস্টটলের মতবাদে যারা বিশ্বাসী ছিলেন তারা কিন্তু এই অ্যাটম, এই কনসেপ্টকে গ্রহণ করেননি। 350 খ্রিস্টপূর্বাব্দ অ্যারিস্টটল, ওনারাও মনে করতেন যে পৃথিবীর সকল বস্তু আগুন, পানি, মাটি, বাতাস এবং ইথার দিয়ে গঠিত। ঠিক আছে, পরবর্তী 1000 বছর এইভাবেই মানুষেরা এটাকে চর্চা করে এসেছে। এরপরে দেখো 770 খ্রিস্টাব্দ, তার মানে এখন থেকে প্রায় 1300 বছর আগে জাবির ইবনে হাইয়ান, যিনি গিবন নামে অধিক বেশি পরিচিত ছিলেন, উনি একজন আরবীয় রসায়নবিদ এবং তাকে আমরা রসায়ন শাস্ত্রের জনক বলে থাকি। তো ওনার অবদান কী ছিল? এই প্রথম দিকের যে পরীক্ষামূলক পদ্ধতি উনি আবিষ্কার করেন। এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাকুয়ারিজিয়া সহ আরও কিছু অ্যাসিড, অম্ল উনি সংশ্লেষণ করতে সমর্থ হন। তো বেশ অবদান রাখেন আসলেও, এই জন্য ওনাকে জনক বলা হয়েছে। দেখো 1778 খ্রিস্টাব্দ অ্যান্টনি ল্যাভোইসিয়ে, ওনাকে বলা হতো আধুনিক রসায়নের জনক। ঠিক আছে, উনি অক্সিজেনকে শনাক্ত করেন এবং এর নামকরণ করেন। এবং দহন বিক্রিয়া, তোমরা 9-10-এ পড়ে এসেছ, দহন বিক্রিয়া, অক্সিজেনের সঙ্গে কোনো বস্তুকে পোড়ানো হলে তাকে দহন বিক্রিয়া বলা হয়। তার মানে দহনে অক্সিজেনের ভূমিকা এবং গুরুত্ব আবিষ্কার করেন। তারপরে দেখি আমরা 1898 খ্রিস্টাব্দ বিজ্ঞানী জে থমসন, উনি
পরমাণুর জন্য সর্বপ্রথম যে মডেলটা প্রস্তাব করেন, হ্যাঁ, তাকে আমরা কিসমিস পুডিং মডেল বলে থাকি। পুডিংয়ের ভেতরে কিসমিস যেমন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, ঠিক আছে না? পুডিংয়ের ভেতর কিসমিস যেমন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, ঠিক তেমনি পরমাণুতে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত ধনাত্মক আধানের মধ্যে ইলেকট্রন ছড়িয়ে থাকে। বুঝে দেখো ব্যাপারটা, যে পরমাণুতে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত ধনাত্মক আধানের মধ্যে ইলেকট্রন ছড়িয়ে থাকে। তার মানে হলো পরমাণুকে আমরা যদি পজিটিভ একটা গোলক মানে পজিটিভ ধরি, একটা পজিটিভ অংশ ধরি, এর মধ্যে ইলেকট্রনগুলো ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকবে। দেখো ব্যাপারটা এইভাবে দেখো, যে এই যে পুরা যে বলটা দেখা যাচ্ছে, এই বলটা হচ্ছে পজিটিভ। দেখো, বল অফ পজিটিভ চার্জ। তো পুরা বলটা একটা পজিটিভ চার্জ যুক্ত পদার্থ, এর মধ্যে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো অবস্থান করছে। এই নিরবিচ্ছিন্ন ধনাত্মক চার্জের ভেতর ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এটা হলো জে থমসনের দেওয়া কিসমিস পুডিং মডেল। ঠিক আছে তো? পুডিংয়ের ভিতরে কিসমিস যেমন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, ঠিক তেমনি পরমাণুতে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত ধনাত্মক আধানের মধ্যে ইলেকট্রন ছড়িয়ে থাকে। আচ্ছা, আমরা এই মডেলকে কিন্তু আমাদের এই যে বর্তমান সময়ে যে তরমুজ আমরা খাচ্ছি, গরমের সময় চলে আসতেছে, এই তরমুজ মডেল বলতে পারি। ঠিক আছে? তরমুজের রসালো অংশ, সেই রসালো লাল যে অংশটুকু, সেটাকে ধনাত্মক আধান, আর এর ভেতরে যে বিচিগুলো দেখা যাচ্ছে, এই বিচিকে আমরা ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন মনে করে নিতে পারি। ঠিক আছে? এই যে দেখো, পুরো পজিটিভ একটা গোলক, এর মধ্যে ইলেকট্রনগুলো অবস্থান করছে। এটা মনে করা হতো আর কি, থমসনের কনসেপ্ট এটা। এরপর 1904 খ্রিস্টাব্দ হান্তারো নাগাওকা পরমাণুর প্রাথমিক নিউক্লিয়ার মডেলের প্রস্তাব করেন। ঠিক আছে তো? যে ঘন সন্নিবেশিত নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন প্রদক্ষিণ করার কথা তিনি প্রথম উল্লেখ করেছিলেন। ঘন সন্নিবেশিত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন প্রদক্ষিণ করার কথা তিনি প্রথম উল্লেখ করেছিলেন। এরপর দেখো আমাদের 1909 সাল থমসনের তরমুজ মডেলকে ভুল প্রমাণিত করেন তারই সাবেক ছাত্র আর্নেস্ট রাদারফোর্ড। তিনি তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দ্বারা নিউক্লিয়াস আবিষ্কার করেন। তিনি প্রস্তাব করেন পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। আর্নেস্ট রাদারফোর্ড এর মডেলকে সৌর মডেলও আমরা বলে থাকি। ঠিক আছে তো? এইভাবে পরমাণুর দুটো অংশ উনি প্রস্তাব করেছিলেন 1909 সালে। একটা হচ্ছে কি ঘন সন্নিবেশিত নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের বাইরের অঞ্চলে ঘূর্ণায়মান ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। এরপর 1913 সাল বিজ্ঞানী নিলস বোর কোয়ান্টাম মেকানিক্স মতবাদ প্রদান করেন। তিনি পরমাণুর কাঠামো বর্ণনা করতে বোর মডেলের ধারণা প্রদান করেন, যেখানে ইলেকট্রনসমূহ একটি নির্দিষ্ট অরবিট বা নির্দিষ্ট শক্তি স্তরে প্রদক্ষিণ করবে। এই কনসেপ্টটা, ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট শক্তি স্তরে বা অরবিটে প্রদক্ষিণ করবে, এই কনসেপ্ট রাদারফোর্ড মডেলে ব্যক্ত করা ছিল না।
এই কনসেপ্ট রাদারফোর্ড মডেলে উল্লেখ করা হয়নি। দেখো এখানে যে দিস ইজ নিউক্লিয়াসের পর এই যে নির্দিষ্ট একটা অরবিট বা শক্তি স্তরে দুটো ইলেকট্রন আছে, হ্যাঁ, আবার নির্দিষ্ট গ্যাপ দিয়ে আবার এখানে একটা এনার্জি গ্যাপ আছে এখানে, তারপর আবার এখানে আরেকটা শক্তি স্তর বা অরবিট দেখানো হয়েছে যেখানে ইলেকট্রনগুলো আবর্তন করছে। এখানে দেখো যে নিউক্লিয়াস আমরা জাস্ট বোঝানোর জন্য, শক্তি স্তরগুলোকে আলাদা করে বোঝানোর জন্য, যদি কোনো পরমাণুকে কেটে ফেলা হয় মাঝখান থেকে, তাহলে দেখো একদম সেন্টারে পাওয়া নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের পর দেখো প্রথম যে বাটির মতো দেখা যাচ্ছে, এটা ছিল প্রথম শক্তি স্তর। এখানে ইলেকট্রন আছে। এরপরে দেখো গ্যাপ দিয়ে দ্বিতীয় বাটিটা, বা দেখো এটা দ্বিতীয় শক্তি স্তর। আরও স্পষ্ট হবে তোমাদের যে নিউক্লিয়াসের পরে যে প্রথমটা গোলকটা দেখা যাচ্ছে, এটা হলো প্রথম শক্তি স্তর। এরপরে এনার্জি গ্যাপ দিয়ে আবার যে গোলকটা, এটা দ্বিতীয় শক্তি স্তর। এরপরে এনার্জি গ্যাপ দিয়ে আবার যে গোলকটা, এটা তৃতীয় শক্তি স্তর। এইভাবে পরমাণুকে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আমরা যদি একটা মার্বেলকে একটা টেনিস বলের মধ্যে একদম মাঝখানে সেট করি, তাহলে মার্বেলটা হবে নিউক্লিয়াস, আর টেনিস বলটা হবে প্রথম শক্তি স্তর। এবং এইটাকে যদি আবার এই পুরো সেটটাকে ফুটবলের মধ্যে ঢুকিয়ে ফেলি, তাহলে কি হবে? ওই যে ভিতরে মার্বেলটা আছে, এটা হবে নিউক্লিয়াস, টেনিস বলটা হবে প্রথম শক্তি স্তর, ফুটবলটা হবে দ্বিতীয় শক্তি স্তর। এইভাবে শক্তি স্তরের ধারণা আমরা বোর মডেল থেকে পেয়ে থাকি। ঠিক আছে, তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে আবর্তন করছে। তো এখন আমরা যেগুলো দেখব, পরমাণুর মডেল সম্বন্ধে একটু আলোচনা করব আমরা। তো এর জন্য আমাদের যে রাদারফোর্ডের যে স্বর্ণপাত বীক্ষণ পরীক্ষাটা আছে সেটা দেখতে হবে, হ্যাঁ। এরপর আমরা দেখব রাদারফোর্ডের পরমাণু মডেল এবং এটার সীমাবদ্ধতা। তো দেখো, রাদারফোর্ডের মডেলটা ছিল এরকম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করছে। গ্রহ, আমাদের সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে, ঠিক এই মডেলে পরমাণুর নিউক্লিয়াস, উনি তো পরমাণু দুটো অংশ বলেছেন, একটা কেন্দ্র আর একটা কেন্দ্র বহির্মুখী, বা একটা কেন্দ্র আর একটা কেন্দ্রের বাহিরের অঞ্চল। তো কেন্দ্রে থাকবে সমস্ত ধনাত্মক চার্জ পদার্থের বা পরমাণুটির সমস্ত ভর, আর ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে। তো ব্যাপারটা এরকম। তো প্রথমে আমরা দেখব রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষার সাহায্যে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন। মানে এই পরীক্ষার সাহায্যেই উনি আমাদেরকে যে কনসেপ্টটা দান করেছেন, যে পদার্থের ক্ষুদ্রতম কণা, অ্যাটম বা পরমাণু, এই পরমাণুর মধ্যে দুটো অংশ আছে। একটা হচ্ছে নিউক্লিয়াস, পজিটিভ চার্জড নিউক্লিয়াস, আর একটা হলো ইলেকট্রন। তো এই নিউক্লিয়াস আবিষ্কারের যে পরীক্ষাটা, একেই বলা হয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো এই পরীক্ষার জন্য উনি কিভাবে সেটিং করেছে, সেটিংসটা দেখো, যে বিজ্ঞানী রাদারফোর্ড তেজস্ক্রিয় পদার্থ হতে প্রচণ্ড শক্তিসম্পন্ন আলফা কণাকে একটা পাতলা স্বর্ণপাতের উপর নিক্ষেপ করেন, আর এই স্বর্ণপাতের পেছনে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত একটা গোলাকার পর্দা রাখেন। আচ্ছা, তো এই আলফা কণা বিচ্ছুরণ এই পরীক্ষাটা করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগে সেটা হলো যে তেজস্ক্রিয় পদার্থ,
যে পদার্থ থেকে প্রচণ্ড প্রচণ্ড শক্তিসম্পন্ন আলফা কণা বিকিরিত হয়। আমরা জানি তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নির্গত হয়। তো আমাদের প্রথম যে প্রয়োজনীয় উপাদান সেটা হলো তেজস্ক্রিয় পদার্থ, প্রচণ্ড শক্তিসম্পন্ন আলফা কণা এখান থেকে বেরিয়ে আসবে। এই পরীক্ষার দ্বিতীয় যে অংশটুকু সেটা ছিল পাতলা স্বর্ণপাত। এটার যে থিকনেস, পুরুত্ব, এটা হবে 0.0004 সেন্টিমিটার, এত পাতলা স্বর্ণপাত। আর জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত একটি গোলাকার পর্দা। জিঙ্ক সালফাইড ফ্লোরোসেন্ট পদার্থ বলা হয়। জিঙ্ক সালফাইড একটি ফ্লোরোসেন্ট পদার্থ। তো এদের বৈশিষ্ট্য হলো, এই পদার্থগুলোর বৈশিষ্ট্য যে উচ্চ শক্তিসম্পন্ন কোনো কণা যখন একে আঘাত করে তখন এখানের এর ভেতর থেকে গ্লো সৃষ্টি হয়, আলোক ছটা সৃষ্টি হয়, আলো বেরিয়ে আসে। হ্যাঁ, ঠিক আছে। তো একটা ছোট উদাহরণ দিই বোঝার জন্য তোমাদের, যে তোমরা অনেকগুলো খেলনা কেনো, যে দেখবা যে ওই যে আলোতে ধরে রাখো, বাল্বের নিচে তীব্র আলোতে ওই খেলনাগুলো, বাঘ ভাল্লুক, এগুলো ধরে এরপর আলো নিভিয়ে দিলে ওর ভিতর থেকে কিন্তু আভা বেরিয়ে আসে, ওই বাঘ ভাল্লুকগুলোকে দেখা যায়। ফ্লোরোসেন্ট পদার্থ ওই রকমই, যে তোমার ওদেরকে যখন এই যে প্রচণ্ড শক্তিসম্পন্ন আলফা কণা দিয়ে যখন জিঙ্ক সালফাইডের আবরণ আঘাতপ্রাপ্ত হবে তখন ওখান থেকে আলোক ছটা বেরিয়ে আসবে, গ্লো সৃষ্টি হবে ভেতর থেকে। তাহলে দেখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার জন্য আমরা প্রথমে নিচ্ছি একটি তেজস্ক্রিয় পদার্থ, এরপরে নিব আমরা একটা পাতলা স্বর্ণপাত এবং জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত গোলাকার পর্দা। তো এরপরে দেখো কি করতে হবে, দেখো সেটিংসটা দেখো। এই যে এটা হলো আমাদের সোর্স। এটা কি একটা ধাতব একটা খণ্ড। এই ধাতব খণ্ডের ভেতরে ছিদ্র করা আছে, গভীরভাবে ছিদ্র করা, এবং ওই ছিদ্রের ভেতরে একদম একটা তেজস্ক্রিয় কোনো মৌল, তেজস্ক্রিয় কোনো পদার্থ রেখে দেওয়া হয়েছে। এবং ওই তেজস্ক্রিয় মৌল থেকে যে রশ্মিটা, আলফা রশ্মিটা ছিটকে বেরিয়ে আসবে সেটা কেবল ওই ছিদ্র পথেই বেরিয়ে আসবে। তো ঘনক একটা গোলাকার, এটা একটা ঘনক, এই ছিদ্রের মধ্যে আমাদের তেজস্ক্রিয় পদার্থ রাখা, এবং এখান থেকে দেখো এই তেজস্ক্রিয় পদার্থটা বেরিয়ে আসতেছে, এই তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা রশ্মি বেরিয়ে আসছে। তো আলফা রশ্মির গতিপথেই এই যে গোল্ড ফয়েল, পাতলা একটা স্বর্ণপাত রাখা হয়েছে, আর পুরো সিস্টেমটাকে জিঙ্ক সালফাইড মেশানো একটা গোলাকার পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখন এখান থেকে কি বোঝানো হচ্ছে দেখো, যে এই তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা রশ্মিটা এসে গোল্ড ফয়েলে আঘাত করেছে। তো গোল্ড ফয়েলে আঘাত করেছে, তো গোল্ড ফয়েল তো আসলে স্বর্ণ পরমাণু দ্বারা গঠিত। আলফা কণাগুলো তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা রশ্মিগুলো এসে এই গোল্ড ফয়েলে এসে আঘাত করছে, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে আলফা রশ্মির অধিকাংশ আলফা রশ্মি এই যে গোল্ড ফয়েলটাকে ভেদ করে করে গিয়ে পেছনে যে পর্দাটা সেখানে আঘাত করছে। তো পিছনের পর্দাটা যে আঘাত করছে আমরা কেমন করে বুঝবো? আমরা কিন্তু এই রশ্মিগুলো, যে রশ্মিগুলো এখানে ড্র করা আছে সেই রশ্মিগুলো তো দেখতে পাবো না, কিন্তু এই রশ্মিগুলো যখন এসে এই পর্দাতে আঘাত করবে তখন এই জায়গাগুলো উজ্জ্বল হয়ে উঠবে। হ্যাঁ, ওখান থেকে আলোক ছটা বেরিয়ে আসবে। তো তখন আমরা বুঝবো যে এখানে আলফা কণাটা আঘাত করেছে। তো এইখানে অনেক উজ্জ্বল আলো দেখা যায়, ঠিক আছে। তো এখান থেকে ধারণা করা হয় যে আলফা রশ্মি যেটা নির্গত হয়েছে সেটা এই গোল্ড ফয়েলটাকে ভেদ করে চলে আসছে, এসে পিছনের পর্দাকে আলোকিত করেছে। আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এই যে এইখানে এই জায়গাটা যদি উজ্জ্বল হয় তার মানে আমাদের রশ্মিটা যে বরাবর আসছিল সেখান থেকে সে বেঁকে গেছে। আবার যদি এইখানে একটু আলোক ছটা, এইখানে একটু গ্লোয়িং দেখা যায়, তাহলে এটাও আমরা বুঝতে পারছি যে আমাদের আলোর যে দিক সেই দিকটা চেঞ্জ হয়েছে। গোল্ড ফয়েলে এসে যে কোনোভাবেই হোক এটার গতিপথ চেঞ্জ হয়ে বাঁকা হয়ে গিয়ে এই জায়গাগুলো আলোকিত হচ্ছে।
তো এটাই ছিল ওনার এক্সপেরিমেন্ট, যে একদম সহজ বলতে গেলে যে গোল্ড ফয়েলকে লক্ষ্য করে উনি আলফা রশ্মি ছেড়ে দেন, এবং উনি এটাই ওনার পরীক্ষা শুরু। এরপর পর্যবেক্ষণ কী করলেন? পর্যবেক্ষণ হলো আলফা রশ্মির অধিকাংশই গোল্ড ফয়েলকে ভেদ করে সোজা ওই পর্দাকে আলোকিত করেছে, এবং কিছু আলফা রশ্মি এদিক ওদিক বেঁকে গেছে। ঠিক আছে তো? আচ্ছা, এরপরে দেখো আরও পরিষ্কার করা হয়েছে এখানে। দেখো যে এই যে স্কোয়ার অফ পার্টিকেলস, আলফা পার্টিকেলস, এই আমাদের বক্সের মধ্যে আলফা বস্তুটা আছে, তেজস্ক্রিয় পদার্থ, এখান থেকে বেরিয়ে আসতেছে আলফা রশ্মি, এই যে গোল্ড ফয়েলকে আঘাত করেছে। অধিকাংশ আলফা রশ্মি গোল্ড ফয়েল ভেদ করে চলে গেছে পেছনে, কিছু আলফা রশ্মি স্ক্রিনে এসে, মানে কিছু আলফা রশ্মি বেঁকে গিয়ে আমাদের স্ক্রিনগুলোকে আলোকিত করেছে। তো এইটা আবারও দেখো, এটা এখান থেকে বোঝার চেষ্টা করো যে এই যে হচ্ছে আমাদের সোর্স, এখান থেকে আলফা রশ্মি আসছে, এবং দেখো গোল্ড ফয়েল থেকে এই বরাবর এই জায়গাটুকু সব সময় উজ্জ্বল। তার মানে আলফা রশ্মি কন্টিনিউয়াসলি এখানে এসে আঘাত করছে। মাঝে মাঝে আমাদের দেখা যাচ্ছে যে পর্দার অন্যান্য জায়গাগুলোতে মাঝে মাঝে আলো দেখা যাচ্ছে। তার মানে এই আলফা রশ্মিগুলো গোল্ড ফয়েলকে ভেদ করতে গিয়ে মাঝে মাঝে বেঁকে যাচ্ছে। তো কেন যাচ্ছে বেঁকে, খেয়াল করে দেখো যে যে আলফা রশ্মিগুলো ওই স্বর্ণ পরমাণুর একদম কেন্দ্র বরাবর আসছে, হ্যাঁ, তারা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, ফলে তারাই কিন্তু বেঁকে যাচ্ছে। আর যারা কেন্দ্রের আশপাশ দিয়ে যাচ্ছে তারা ভেদ করে চলে যাচ্ছে। তো এখান থেকে এই ছবিটা দেখলে বুঝতে পারবা যে এগুলো হচ্ছে আলফা কণা। আলফা কণা তোমরা হয়তো বা জানো যে এই হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন চলে গেলে যে নিউক্লিয়াসটা থাকে তাকে আলফা কণা বলা হয়। আলফা কণা হলো হিলিয়াম 2+, ঠিক আছে তো, হিলিয়াম 2+। তো এই হিলিয়াম কণাগুলো যখন এই পরমাণুর দিকে আক্রমণ করে, পরমাণুর দিকে যায়, অতিক্রম করে, তখন তো পরমাণুকে অতিক্রম করার সময় ভেদ করে গিয়ে আমাদের এই যে পর্দার মধ্যে গিয়ে আঘাত করে। তো শুধুমাত্র যে আলফা কণাগুলো নিউক্লিয়াসের খুব কাছ দিয়ে চলে গেছে তারা বেঁকে গিয়ে ভিন্ন জায়গায় গিয়ে আঘাত করেছে, বরাবর এসে আলোকিত করে নাই, ভিন্ন কোনো জায়গাকে আলোকিত করেছে। হ্যাঁ, যে আলফা কণাগুলো নিউক্লিয়াসের কাছ দিয়ে যাচ্ছে তারা বেঁকে গেছে বিকর্ষণের কারণে। আর যে আলফা কণাটা একদম বরাবর নিউক্লিয়াস বরাবর এসে গেছে, আর যে আলফা কণাটা একদম নিউক্লিয়াস বরাবর এসেছে, সে কিন্তু একদম বেঁকে ফেরত চলে যাচ্ছে, একদম 180 ডিগ্রি কোণে মনে হয় বেঁকে চলে যাচ্ছে, ফেরত চলে যাচ্ছে। তো এই পর্যবেক্ষণের পরে উনি যে সিদ্ধান্তগুলো নিলেন খুবই লজিক্যাল সিদ্ধান্ত, তোমরা এটা বুঝতে পারবা পড়লেই। দেখো তো আমরা সিরিয়ালি দেখি যে উনি পর্যবেক্ষণ করলেন, যেটা লক্ষ্য করলেন, প্রায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে গেছে এবং জিঙ্ক সালফাইড পর্দাকে আলোকিত করেছে। পর্যবেক্ষণ প্রথম শেষ। দ্বিতীয় পর্যবেক্ষণ, কিছু সংখ্যক কণিকা সামান্য পরিমাণে এদিকে সেদিকে বেঁকে গেছে। 3 নম্বর পর্যবেক্ষণ, প্রায় প্রতি 20,000 আলফা কণার মধ্যে মাত্র একটি কণা পুরো বেঁকে পিছনে ফিরে আসে। তো এটা ওনার পর্যবেক্ষণ। তো এখান থেকে উনি সিদ্ধান্ত নিচ্ছে। দেখো সিদ্ধান্ত হচ্ছে, যেহেতু মাত্র কয়েকটি আলফা কণা ছাড়া অধিকাংশই খুব সহজে স্বর্ণপাত ভেদ করে চলে গেছে, তাই রাদারফোর্ড মনে করেন যে পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ স্থানই ফাঁকা, পরমাণুর অভ্যন্তরের বেশিরভাগ জায়গায় ফাঁকা। 1 নম্বর সিদ্ধান্ত। সিদ্ধান্ত নাম্বার 2, যে পরমাণুর অভ্যন্তরে অবশ্যই খুবই ক্ষুদ্র পরিসরে এমন কোনো ধনাত্মক এবং ভারী অংশ আছে যা আমাদের ধনাত্মক আলফা কণাকে বিকর্ষণ করে তার গতিপথের বিচ্যুতি ঘটায়। আমরা একটু আগে দেখেছি যে আলফা কণাগুলো নিউক্লিয়াসের কাছ দিয়ে গেছে, হ্যাঁ, সেগুলো তো বিকর্ষণ হবেই, কারণ নিউক্লিয়াস পজিটিভ। যদিও রাদারফোর্ড তখনও আবিষ্কার করেন না, বাট আমরা তো জানি যে নিউক্লিয়াস পজিটিভ, আলফা কণা সেও পজিটিভ। সো যেহেতু দুটোই পজিটিভ
এবং দুটাই বেশ ভারী, কাজেই একজন আরেকজনকে কিন্তু বিকর্ষণ করবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আলফা কণা কিন্তু এর ভর 4 একক। হ্যাঁ, আলফা কণা হলো হিলিয়ামের নিউক্লিয়াস। তো হিলিয়ামের নিউক্লিয়াসে দুটো প্রোটন থাকে, দুটো নিউট্রন থাকে। তো হিলিয়ামের পারমাণবিক ভর হবে 4। ঠিক আছে? তো এই 4 ভর বিশিষ্ট ভারী একটা কণা। তো আলফা কণা যখন পরমাণুর মাঝখান দিয়ে যায়, তখন আলফা কণার গতিপথকে ইলেকট্রন কিন্তু বাধা দিতে পারবে না। ইলেকট্রনের ভর নাই বললেই চলে, আমরা জানি এটা। কাজেই যার ভর নাই সে এই ভারী আলফা কণার গতিপথকে বাধা দিতে পারবে না। কিন্তু এই ধনাত্মক আলফা কণা যখন নিউক্লিয়াসের কাছ দিয়ে যাবে, তো নিউক্লিয়াসের ভর আছে এবং নিউক্লিয়াস ধনাত্মক। এই জন্যই বলা হয়েছে যে পরমাণুর অভ্যন্তরে অবশ্যই ধনাত্মক এবং ভারী অংশ আছে। এই ধনাত্মক এবং ভারী অংশ সেইটা কি করেছে, আমাদের ধনাত্মক আলফা কণাকে বিকর্ষণ করে তার গতিপথকে বাঁকিয়ে দিয়েছে, বিচ্যুত করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছ সবাই? এবং এই যে তোমার নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক এবং ভারী অংশ, উনি এর নাম দেন নিউক্লিয়াস। 2 নম্বর সিদ্ধান্ত গেল। 3 নম্বর সিদ্ধান্ত দেখো, ফিরে আসা আলফা কণার সংখ্যা খুবই কম হওয়ায় এটাও বোঝা যায় যে ওই ভারী ধনাত্মক নিউক্লিয়াস এর আয়তন পরমাণুর আকারের তুলনায়, পরমাণুর আয়তনের তুলনায় খুবই নগণ্য। ঠিক আছে? তো যেহেতু প্রতি 20,000-এ বলতে পারি আমরা, অথবা আমরা দেখলাম যে খুবই অল্প সংখ্যক আলফা কণা তাদের গতিপথ থেকে বিচ্যুত হয়েছে, কাজেই আমাদের ভারী ধনাত্মক নিউক্লিয়াস এটা পরমাণুর মধ্যে খুব বড় জায়গা জুড়ে নাই। পরমাণুর ভেতরে খুবই ক্ষুদ্র পরিসরে এই নিউক্লিয়াসটা অবস্থান করছে। ব্যাস, এই হলো ওনার সিদ্ধান্তগুলো। তো আমরা যদি ব্যাপারটা কম্পেয়ার করি, বোঝার চেষ্টা করি, তো ফুটবল মাঠের সেন্টারে রাখা একটা মার্বেল যদি নিউক্লিয়াস হয়, তবে পুরো ফুটবল মাঠ হবে পরমাণুর প্রথম শক্তি স্তরের সমান। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন এই পরীক্ষা বা এই পর্যবেক্ষণের পর বিজ্ঞানী রাদারফোর্ড ওনার পরমাণু মডেলটা সবার সামনে তুলে ধরেন। ঠিক আছে? তো ওনার পরমাণু মডেলের বিষয়বস্তুগুলো দেখো এরকম। 1 নম্বর, এটা 9-10-এ পড়েছ, জাস্ট আমরা অনেক দিন পড়াশোনা করি না, জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য যে এই নাম্বার 1, সকল পরমাণু অতিশয় ক্ষুদ্র গোলাকৃতি কণা। এই দুটি অংশ আছে, একটা হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস বলি, এবং আর একটা হলো কেন্দ্র বহির্ভূত অঞ্চল। একটু আগে যে কেন্দ্র আবিষ্কার করেছেন সেই কেন্দ্র এবং কেন্দ্রের বাইরের অঞ্চল। এবং 2 নম্বর প্রস্তাব হলো পরমাণুর কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ধনাত্মক চার্জযুক্ত একটা বস্তু আছে, বস্তু কণা আছে, একে নিউক্লিয়াস বলে। এর আয়তন সমগ্র পরমাণুর তুলনায় অতিশয় ক্ষুদ্র। এরপর 3 নম্বর বিষয়বস্তু সেটা হলো যে পরমাণুর প্রায় সবটুকু ভর পরমাণু নিউক্লিয়াসে পঞ্জীভূত, তাই মোটামুটিভাবে নিউক্লিয়াসের ভরই পারমাণবিক ভর। 4 নম্বর দেখো, সৌরমণ্ডলে সূর্যের চারদিকে আবর্তনরত গ্রহসমূহের মতো পরমাণুতে নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে কতগুলো ঋণাত্মক কণিকা সর্বদা ঘূর্ণায়মান, এদের ইলেকট্রন বলা হয়। 5 নম্বর প্রস্তাব যে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা এবং কক্ষপথে পরিক্রমণশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান, এই কারণে সামগ্রিকভাবে সকল পরমাণুই বিদ্যুৎ নিরপেক্ষ হয়। আর 6 নম্বর প্রস্তাব যেটা, যে ঘূর্ণনরত ইলেকট্রনের ওপর 2 রকম বল কাজ করে। ঘূর্ণনরত ইলেকট্রনের ওপর 2 রকম বল কার্যকর। 1 নম্বর হলো কেন্দ্রমুখী বল। ঠিক আছে? 1 নম্বর কেন্দ্রমুখী বল, ঋণাত্মক ইলেকট্রন এবং ধনাত্মক নিউক্লিয়াস, ঋণাত্মক ইলেকট্রন এবং ধনাত্মক নিউক্লিয়াস
এদের ভেতর যে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল সৃষ্টি হয়। এই দেখো লেখা আছে এখানে যে ঋণাত্মক ইলেকট্রনের প্রতি ধনাত্মক কেন্দ্রের স্থির বিদ্যুৎ আকর্ষণ বল। আর একটা হলো কেন্দ্র বিমুখী বল, ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্র বিমুখী বল। ইলেকট্রন যখন ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরে, তখন বাহিরে ছিটকে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা সৃষ্টি হয়। ঠিক আছে, আমরা জানি এটা যে কোনো কিছুকে যখন এই বৃত্তাকারে আমরা যখন আবর্তন করি, বৃত্তাকার পথে যখন আবর্তন করে কোনো কিছু, তখন এর মধ্যে বাহিরের দিকে ছিটকে পড়ে যাওয়ার, ছিঁড়ে পড়ে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়। একে কেন্দ্র বিমুখী বল বলি আমরা। তুমি যদি একটা কলমকে সুতা দিয়ে কোনো বস্তুকে বা একটা কলমকে বেঁধে যদি তুমি হাতে সুতাটা ধরে ঘোরাতে থাকো বৃত্তাকার পথে, এবং তখন সুতাটা যদি ছিঁড়ে যায়, তখন কিন্তু কলমটা বাইরে ছিটকে পড়ে, দূরে চলে যায়। তো কেন কলমটা বাইরের দিকে দূরে চলে গেল? যে এই যে বৃত্তাকার পথে ঘূর্ণনের ফলে ওর মধ্যে তোমার কেন্দ্র বিমুখী একটা বল সৃষ্টি হয়েছে। তো এরপরে কোনো লেকচারে আমরা ধারাবাহিকভাবে বিষয়বস্তুগুলো আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।